আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল আমিন। উপস্থিত সম্মানিত অতিথি এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহারি অনুষ্ঠানের আজকের পর্বে রয়েছে এক মনোরম আলোচনা, বিষয় বর্তমান পরিস্থিতিতে ছাত্র এবং যুবকদের করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রফিক সাহেব। আমরা তার কাছে কৃতজ্ঞ যে তিনি তার ব্যস্ততম সময় থেকেও কিছু সময় বার করে আমাদের কাছে এসেছেন এ বিষয়ে আলোচনা করতে, বর্তমান পরিস্থিতিতে ছাত্র এবং যুবকদের করণীয়। আসুন প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা তার থেকে এ বিষয় সম্পর্কে অবহিত হই। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে রাখবো, যে আপনি তো ভারতবর্ষের সমস্ত রাজ্য ঘুরেছেন, দেশের বাইরেও গিয়েছেন, আপনার দৃষ্টিতে, আপনার নজরে সামাজিক তথা দেশীয় পরিস্থিতি কেমন হিসাবে ধরা পড়ছে? আপনি সামাজিক বা দেশীয় পরিস্থিতিকে আপনার বিশ্লেষণে কেমন হিসাবে প্রতিভাত হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমাদের দেশের বেশ কিছু সমস্যার কথা আমি প্রথমে বলে নিই। আমাদের দেশে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা দুর্নীতিগ্রস্তর শিকার হয়েছে। তারা রাজনীতিকে ব্যবসায়ের উপকরণ হিসেবেও ব্যবহার করছে। আমরা এটা দেখছি যে এখন আর জনপ্রতিনিধিরা জনগণের সেবা করার জন্যে রাজনীতিতে অংশ নিচ্ছে না, বরং তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে রাজনীতিতে পা রাখছে এবং এটাকে তাদের কামিয়াবির একটা মঞ্জিল হিসেবে গ্রহণ করছে। আমাদের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মোতাবেক আমাদের দেশের প্রায় 50% জনপ্রতিনিধি ক্রিমিনাল। তারা কারাপ্টেড, তারা কারাপশনের শিকার। তারা জনগণের অর্থে তাদের নিজেদের উদর পূর্তি করতে অনেক বেশি ব্যস্ত। আমরা এটাও দেখছি যে আমাদের দেশের অর্থনীতির অবস্থা, এর যে অভিমুখ, সে অভিমুখ সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের দেশের বিপিএল তালিকাভুক্ত লোকের সংখ্যা একদিকে বাড়ছে, অন্যদিকে কোটিপতির সংখ্যাও বাড়ছে, তাদের অর্থের পরিমাণ বাড়ছে। এই যে বিভাজন, এই যে অর্থের একটা অসম বিভাজন, এই বিভাজন জাতিকে সুস্পষ্ট দুটো শ্রেণীতে বিভক্ত করছে। জাতির আমরা অর্থনীতির যে অভিমুখ পরিবর্তিত হয়েছে, এটা যখন আমরা বলি, এর উদাহরণ আমরা এভাবে দিতে পারি যে কয়েকদিন আগে আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এ বক্তব্য রেখেছেন যে যদি উন্নয়ন করতে হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়বে। জিনিসপত্রের দাম কেন বাড়বে? না, উন্নয়ন করতে হলে শিল্পপতিদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে, তাদেরকে সহজ শর্তে জমি দিতে হবে, আর অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধা তাদেরকে দিতে হবে, প্রদান করতে হবে। তাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধা, তাদেরকে সহজ শর্তে জমি, সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে সরকারের কোষাগারের ঘাটতি দেখা যাচ্ছে। সরকারের কোষাগার সে পুষ্ট হচ্ছে না। এই যে ঘাটতি, ঘাটতিটা কারা পূরণ করবে? না, ঘাটতি পূরণ করবে এদেশের খেটে খাওয়া জনসাধারণ, যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যাদের দুবেলা পেট ভর্তি করে খাবার জোটে না, তারা এই ঘাটতি পূরণ করবে। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মার্কেট থেকে কারা কিনে না? এদেশের খেটে খাওয়া মানুষদের একটা বৃহত্তর অংশ সবাই কিনে। আর আমাদের দেশের জনসাধারণের 80% মানুষের বাৎসরিক আয় 1 লক্ষ টাকার কম। অর্থাৎ যদি উন্নয়ন করতে হয় তাহলে শিল্পপতিদেরকে সুবিধা দিতে হবে, তাদের ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধা দিতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে। সে আর্থিক ঘাটতি পূরণ করার জন্য টাকা সংগ্রহ করতে হবে, সরকারি কোষাগার পূরণ করতে হবে জনগণের কাছ থেকে, খেটে খাওয়া মানুষদের কাছ থেকে। জিনিসপত্রের দামের জন্য বাড়বে। আমরা এর থেকে আমাদের দেশের অর্থনীতি অভিমুখটা অনুভব করতে পারি, বুঝতে পারি। আমরা এটাও দেখছি যে আমাদের দেশে যে শিক্ষার অভিমুখ, সে অভিমুখটাও পরিবর্তিত হয়েছে। এটা ভাবা যায় যে দেশের জনসাধারণের 80% বাৎসরিক আয় 1 লক্ষ টাকার কম, সে দেশের প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলোর অ্যাডমিশন ফিস হচ্ছে 1 লক্ষ টাকার বেশি। অর্থাৎ এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আমাদের দেশের শিক্ষার অধিকার শুধু তারা পাবে, প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলোতে কিংবা মার্কেট ভ্যালু বেসড শিক্ষা
তারা অর্জন করবে যাদের হাতে অর্থ আছে। অর্থাৎ 80% জনগণ, 80% জনগণের ছেলেমেয়েরা তারা এই শিক্ষা অর্জন করতে পারবে না। আমরা এটা দেখছি যে শিক্ষার বাণিজ্যিকীকরণ হয়েছে, সেই শিক্ষার ব্যবসায়ীকরণ হয়েছে এবং শিক্ষার প্রাইভেটাইজেশন হয়েছে। শিক্ষার অভিমুখ, শিক্ষা এখন আর জনগণের মৌলিক অধিকার নয়, শিক্ষা এখন আর সরকারের দায়িত্ব কিংবা সেবা নয়, শিক্ষা হচ্ছে একটা ব্যবসা। সেই ব্যবসায় একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে যে যত বেশি ইনভেস্ট করতে হবে সে তত ভালো শিক্ষা অর্জন করবে, যে ইনভেস্ট করতে পারবে না সে শিক্ষা থেকে বঞ্চিত হবে। এটা আমরা মনে করি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, দেশের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ উন্নয়নের জন্য এটা কাঙ্ক্ষিত নয়। আমরা এটাও দেখছি যে আমাদের দেশের ছাত্র এবং যুবক এবং সাধারণভাবে আপামর জনসাধারণের নৈতিক চরিত্রকে নিয়েও অনেকটাই ছিনিমিনি খেলার মতো ভাব করা হচ্ছে। এরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে প্রত্যেক মানুষ যেন শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনকে নিয়ে ভাবে, তার বাড়ি, তার স্ত্রী, তার ব্যাংক ব্যালেন্স, তার পরিবার, এর বাইরে গিয়ে যাতে সে কোনো কিছু ভাবতে না পারে। আর এই ভাবার, এই যে সে যাতে এটা ভাবে, আর এই জন্যে পরিস্থিতি এরকম তৈরি করা হচ্ছে সবাই যাতে সবাইকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করে, সবাই যাতে সবার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, সবাই যাতে সবাইকে ঠকাতে পারে, সবাই সবার কাছ থেকে কিছু লাভ সংগ্রহ করতে পারে, সবাই সবাইকে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশ, আমরা এটাও দেখছি যে আমাদের দেশে খুন খারাপি, রক্তারক্তির সংখ্যা বাড়ছে, যেহেতু রাজনীতি ক্রিমিনালাইজেশন হয়েছে, সেখানে ক্রিমিনালরা রাজনীতিতে এসছে, শিক্ষার অভিমুখ পরিবর্তিত হয়েছে, দেশের অধিকাংশ জনগণ অশিক্ষিত হচ্ছে, তার উচ্চশিক্ষার দিকে যেতে পারছে না। একটা স্বাভাবিক পরিণতি আমরা দেখছি, যেহেতু যেখানে শিক্ষা নেই, যেখানে রাজনীতির অবস্থা হচ্ছে, সেখানে ক্রাইম, সেখানে ক্রিমিনালদের অবস্থান, সে দেশের সামগ্রিক অবস্থা এরকমই হবে। সেখানে মারপিট হবে, সেখানে রক্তারক্তি হবে, সেখানে মেয়েদের উপরে নির্যাতন করা হবে, সেখানে শিশুদের অধিকার দেওয়া হবে না, সেখানে রাস্তাঘাট ঠিকঠাক হবে না, সেখানে উন্নয়ন হবে না। কারণ তারা তো ক্রিমিনাল, তারা তো রাজনীতিকে ব্যবসা মনে করে, তারা তো শিক্ষাকে ব্যবসা মনে করে। যেখানে সবকিছু ব্যবসা, যেখানে সবকিছু একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো দায়িত্ব এবং কর্তব্যবোধ নেই, সেখানে সবাই সব জিনিসকে নিয়ে ব্যবসা করবে। আর যেখানে সেই সাথে সাথে যখন এই ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে তুমি শুধু তোমার জন্যে, সেখানে কেউ কারো প্রতি, অন্যের প্রতি মমত্ববোধ দেখাবে না, সে শুধুমাত্র তার নিজের স্বার্থটাই দেখবে। আমরা এর একটা খুবই খারাপ ফলও দেখতে পাচ্ছি, যে আমাদের দেশে যখন বিদর্ভ হচ্ছে, যখন অন্ধ্রপ্রদেশের কৃষকরা আত্মহত্যা করছে, যখন সিঙ্গুর হচ্ছে, যখন নন্দীগ্রাম হচ্ছে, কিংবা যখন টিপাইমুখ বাঁধ নির্মাণ করার জন্য হাজার হাজার লোককে উচ্ছেদ করা হচ্ছে, যখন নর্মদা হচ্ছে, তখন এদেশের জনগণ আর তার বিরুদ্ধে আওয়াজ তুলছে না। কেন? সে তো শুধুমাত্র তার নিজের জন্য, তার স্বার্থে যদি ব্যাঘাত হয় সে তার বিরুদ্ধে আন্দোলন করবে, তার স্বার্থে যদি সে কোনো কিছু আঘাত না করে, ব্যাঘাত সৃষ্টি না করে, সে তার বিরুদ্ধে আন্দোলন করবে না। যখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, তখন নাইনসাফি, জুলুম, অত্যাচার তার সব থেকে একটা উচ্চাঙ্গের জায়গায় এসে দাঁড়িয়েছে, খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেকেই শুধুমাত্র নিজের কথা ভাবছে, সমাজকে নিয়ে, সমাজের সাথে, পরিবারের সাথে, রাষ্ট্রের সাথে তার কোনো কনসার্ন নেই। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নটাকে আমরা ডিসপারেটলি উন্নয়ন বলতে পারছি না। উন্নয়নটা হচ্ছে ব্যালেন্সিং উন্নয়ন হচ্ছে না, ভারসাম্যপূর্ণ উন্নয়ন হচ্ছে না, দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। এই সমস্যার মোকাবেলা করা অত্যন্ত প্রয়োজন। দেশের কিছু মানুষ তারা উন্নয়নের আওতায় আসছে, কিন্তু অধিকাংশ মানুষ উন্নয়নের আওতায় আসতে পারছে না, নিয়ে আসার সেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। শুকরিয়া জনাব আব্দুর রফিক সাহেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে পরিস্থিতির কথা জনাব আব্দুর রফিক সাহেবের কাছ থেকে জানলাম, তা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে খুবই উদ্বেগজনক।